ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে ডব্লিউবিপিএসসি ফুড এসআই 2024-এর ফোর্থ শিফটের টোটাল জানো তোমরা ম্যাথ থেকে টোটাল 50 কোশ্চেন ছিল, সেখানে 25 কোশ্চেন মানে পার্ট 1 আজকে আমরা সলভ করব, নেক্সট দিন আমরা পার্ট 2টা সলভ করব। তোমরা জানো টোটাল হচ্ছে গিয়ে 2024-এর যে ফুড এসআইয়ের এক্সাম হয়েছিল সেটার 6টা শিফটের কোশ্চেন হয়েছিল। আমি অলরেডি 3টে শিফটের কোশ্চেন পেপার ম্যাথসগুলো সলভ করিয়েছি। এবারে হচ্ছে গিয়ে আমার টার্গেট হচ্ছে আমি সবগুলোই সলভ করাবো, তোমাদেরকে বলেছিলাম, সেই জন্য আজকে ফোর্থ শিফটের পার্ট 1 আমি সলভ করাবো। ওকে, যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছি দিস, জাস্ট কিছুই নেই, একটু সিম্পলিফাই করো শেষ দিক থেকে। প্রথমে দেখো তোমাকে এটাকে যখন স্কোয়ার রুট করবে ভিতরে 25, সেখান থেকে 5 আসবে, 5-এর জন্য আবার 20 হবে, ঠিক আছে? 20 + 5 25 হবে, তার জন্য আবার 5 হবে, 5-এর জন্য আবার 20 + 5 মানে 25, সেই আলটিমেটলি তোমার কি হবে √25-এর স্কোয়ার রুট মানে হচ্ছে 5 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি। এটা দেখেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আছে কোশ্চেন নাম্বার 2, কি বলেছে দেখো। বলেছে 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জলের শতকরা পরিমাণ 20%। মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের পরিমাণ 30% হয়? দেখো প্রথমে হচ্ছে গিয়ে তোমার মিল্ক ইজ টু ওয়াটার কত ছিল, দেখো মিল্ক ইজ টু ওয়াটার। প্রথমে দেখো কি বলেছে 20% হচ্ছে গিয়ে জল ছিল, ঠিক আছে? তাহলে মিল্ক নিশ্চয়ই ছিল 80% আর হচ্ছে কি 20% ওয়াটার, মানে কাটাকাটি করলে হচ্ছে গিয়ে 4:1 হলো। এবার পরে হচ্ছে গিয়ে দেখো মিল্ক ইজ টু ওয়াটার কত হবে বলেছে জলের শতকরা পরিমাণ 30% হবে, তাহলে মিল্ক অবভিয়াসলি 70% হবে, তাহলে 70 × 30 মানে হচ্ছে গিয়ে 7:3। এবারে দেখো তোমার আগে হচ্ছে গিয়ে তোমার এইখানে দেখো বলেছে আরও কত লিটার জল মেশাতে হবে, তাহলে দুধটা ফিক্সড আছে, ঠিক আছে? তাহলে আমরা এই রেশিওটাকে দেখো আমরা মিল্কটাকে সেম করে দেবো, এইটা আর এইটা, তাহলে এইটাকে আমরা 4 দিয়ে, নেক্সটটাকে মানে এইটাকে আমরা 4 দিয়ে গুণ করছি আর এইটাকে আমরা 7 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে দেখো 7 দিয়ে গুণ করলে 7 × 4 = 28 আর এইটা হচ্ছে গিয়ে তোমার 4 দিয়ে গুণ করলে 28:12। ওকে, তাহলে জল বেড়েছে দেখো 7 থেকে 12 হয়েছে, 5 ইউনিট বেড়েছে, ঠিক আছে? তাহলে আগে আমার টোটাল কত 70 লিটার জল ছিল, আগে কত ইউনিট দেখো 28 আর 7 মানে 35, তাহলে সেই 35 ইউনিটের ভ্যালু ছিল 70, আমাকে 5 লিটার হচ্ছে গিয়ে কি করতে হবে 5 ইউনিট জল বেড়েছে যেহেতু, তাহলে 5 ইউনিট আমাদের বের করতে হবে, 5 ইউনিটের ভ্যালু যাবে সেটাই হবে গিয়ে জল অ্যাড করতে হবে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত দেখো, তাহলে 35 × 2 করলে 70 হয়, তাহলে 5 × 2 করে দাও মানে হচ্ছে গিয়ে 10 লিটার, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3, কি বলেছে দুজন ব্যক্তির আয়ের অনুপাত 2:3 এবং তাদের খরচের অনুপাত 5:9। যদি দুই ব্যক্তি মাসের শেষে 600 টাকা করে জমা করেন তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত? দেখো সোজা কিচ্ছু নেই, প্রথমে আমরা ধরে নিলাম প্রথম ব্যক্তির আয় হচ্ছে গিয়ে 2x আর দ্বিতীয় ব্যক্তির হচ্ছে গিয়ে 3x। এবার তাদের থেকে সঞ্চয় বাদ দিয়ে দাও, প্রত্যেকে 600 টাকা করে, মানে 600 মাইনাস হচ্ছে গিয়ে এরও 600, তাহলে ইকুয়াল টু কত হবে না হচ্ছে গিয়ে তাদের খরচ, ঠিক আছে? আয় থেকে যদি জমাটা বাদ দিয়ে দিই তাহলে বাকি তো পড়ে থাকে খরচ, তার রেশিও দেওয়া আছে 5/9। ব্যাস, এখানে চেয়েছে কি তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয়, মানে আমাদের এই 2x এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, আচ্ছা আমরা x এর ভ্যালুটা এখান থেকে বের করি। দেখো 9 × 2 = 18 আর এখানে কত 5 × 3 = 15, 18 আর 15 ডিফারেন্স কত 3, তাহলে 3x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো। এইখানে একটা জিনিস কথা বলে রাখি, এখানেও 600 এখানেও 600, দুটোর সামনেই দুটো মাইনাস, ঠিক আছে? সেই জন্য প্রথমে কি করবে এই দুটোকে বিয়োগ করো, ঠিক আছে? 5 আর 9 এর ডিফারেন্স কত 4, তাহলে 4 × 6 = 24, এটা হচ্ছে গিয়ে 2400 হয়ে গেল। ওকে, এবার দেখো 3x এর ভ্যালু এত, আমাদের দরকার হচ্ছে গিয়ে 2x, তাহলে 2x এর ভ্যালু কত, ঠিক আছে? তাহলে 3 × দেখো 8 গুণ করলে মানে 800 গুণ করলে, তাহলে 2 × 800 করে দাও, ঠিক আছে? 2 × 800 মানে 2 × 8 = 1600, ঠিক আছে? তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় হচ্ছে 1600 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4,
বলেছে একটি খালি ট্যাঙ্ক এ এবং বি নল দিয়ে 10 মিনিটে, বি এবং সি নল দিয়ে 12 মিনিটে এবং এসি নল দিয়ে 15 মিনিটে জলপূর্ণ করা হয়। নল তিনটি একত্রে কত সময়ে খালি ট্যাঙ্কটি জলপূর্ণ করবে? ঠিক আছে, দেখো আমরা এটা বেসিক ওয়েতে করতে গেলে অনেক সময় চলে যাবে, সেইটা আমি এই জন্য তোমাদেরকে একটা টাইম এফিসিয়েন্সি মেথড শেখাচ্ছি। দেখো এ প্লাস বি এদের টাইম কত না হচ্ছে গিয়ে তোমার 10 মিনিট। তারপরে আবার বলেছি কি বি প্লাস সি এদের টাইম হচ্ছে গিয়ে তোমার, আমি লিখে লিখে তোমাদের বোঝানোর জন্য করছি, তোমাদের এত কিছু লেখার পড়বে না। ঠিক আছে, যখন এই প্রসেসটা তোমরা শিখে যাবে, এ প্লাস সি এর ভ্যালু হবে কি কত না হচ্ছে গিয়ে 15। ওকে, এবার এদের এলসিএম বের করো। এদের এলসিএমটাই হবে গিয়ে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, 10, 12, 15 এলসিএম তোমরা জানো কত হবে, 60 হবে। ঠিক আছে, তাহলে এই 60 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার টাইম, আর এটা হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক, TW শর্টে লিখলাম টোটাল ওয়ার্ক। এবারে এফিসিয়েন্সি বের করো। ঠিক আছে, এফিসিয়েন্সি এই টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি পাবো, মানে প্রত্যেক দিন কত ইউনিট করে তারা কাজ করছে। তাহলে এ প্লাস বি মিলিয়ে দেখো প্রত্যেক দিন 6 ইউনিট করে কাজ করছে, মানে এটাই হচ্ছে গিয়ে তাদের এফিসিয়েন্সি, মানে পার ডে তারা 6 ইউনিট করে কাজ করতে পারে। ওকে, 12 5 60 আর এ হচ্ছে গিয়ে 15 4 60। ওকে, তাহলে এবারে তিনজনে মিলে কাজ করবে, তাই তো? তাহলে তিনজনে মিলে কাজ করবে, টোটাল 60 ইউনিট কাজ করবে। এবারে দেখো তিনজনের এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে। এখানে 6, সেখানে এ বি আছে, এখানে বিসি আছে, এখানে সিএ আছে। তাহলে এইটাকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে এবিসি তিনজনের এফিসিয়েন্সি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হবে 6 4 10 5 15, তাহলে 15/2 হবে। ঠিক আছে, এই 2টা আমি উপরে লিখে দিচ্ছি, ইন্টু 2 করে দিলাম, এইখানে আমি 2 আর লিখছি না। তাহলে 15 4 60 4 2 8, তাহলে 8 দিন লাগবে তিনজনে মিলে কাজটা করে, সরি 8 দিন না 8 মিনিট লাগবে। তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? বলেছে বার্ষিক 8% সুদের হারে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের অন্তর্গত। যখনই 2 বছরের কথা বলবে তখন চক্রবৃদ্ধি আর সরল সুদের ডিফারেন্সের একটা ফর্মুলা আছে। কি না, সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100 বাই হচ্ছে আর এর হোল স্কয়ার। ঠিক আছে, 100 বাই আর এর হোল স্কয়ার, এটা কিন্তু 2 বছরের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের দেখো সাম দেওয়া আছে কত 5000 টাকা, ইকুয়ালস টু ডিফারেন্সটা আমরা বের করব। ঠিক আছে, ডিফারেন্সটা বের করব ইন্টু 100 বাই আর হচ্ছে কি 8। তাহলে এটাকে কাটাকাটি করো, 25 4 25 সঙ্গে 100 আর হচ্ছে কি 4 2 8, তাহলে এইটার হোল স্কয়ার। ওকে, তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্স ইকুয়াল টু কত হবে দেখো, তাহলে ইকুয়াল টু তোমার 5000 ইন্টু হচ্ছে গিয়ে 2 স্কোয়ার, উপরে 4 হয়ে যাবে, নিচে হচ্ছে 25 স্কোয়ার, মানে 25 ইন্টু 25 করে দাও। ঠিক আছে, 25-এর জন্য 25 200 আর হচ্ছে গিয়ে আবার 25 8 200, তাহলে 8 4 32 32 টাকা, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, তাহলে 2 বছরের ক্ষেত্রে এইটা হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি আর সরল সুদের ক্ষেত্রে এটা একটা ফর্মুলা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার গুণফল 1575 অ্যান্ড ভাগফল হচ্ছে 9/7। তাহলে সংখ্যা দুটি কী কী? দেখো এত কিছু তোমাকে এক্স ধরে করার দরকার নেই, জাস্ট অপশান টেস্ট করো। ঠিক আছে, আচ্ছা প্রথম অপশানটা আমরা দেখি। প্রথমে হচ্ছে গিয়ে দেখো 9/7 হবে, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা কাটাকাটি করলে 9/7 হবে। তাহলে আমরা যদি প্রথমটা 45 ধরি, এটা 45 আর নিচে হচ্ছে গিয়ে 35। ঠিক আছে, এগুলো দেখো ইমাজিনারি তোমাদেরকে মনে মনে ক্যালকুলেশন করতে হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায়। এই লজিকে কিন্তু মানে এই প্রপোর্শানে তোমাকে কোশ্চেন পরীক্ষা হলে করতে হবে। ঠিক আছে, সলভ করতে হবে, না হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট তোমার প্রবলেম হয়ে যাবে। ওকে, আচ্ছা এইটা কাটাকাটি করলে দেখো আমাদের 9/7 আসবে, 5 দিয়ে কাটাকাটি করলে। এটাও কাটাকাটি করলে দেখো তোমার 9 9 81 9 7 63, মানে এটাও হতে পারে আবার এইটাও হতে পারে। বাট এইটা দেখো তোমার কাটাকাটি করলে কোনো মতেই এটা 5 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, এটা তাহলে এইটাও হতে পারে না,
আর এইটাও কাটাকাটি করলে দেখো কোনোটাই নিচেরটা 7 আর এটা কাটাকাটি করলে আসবে না, তাহলে এই দুটো আমার প্রথমেই এলিমিনেট হয়ে গেল। পড়ে থাকলো এই দুটোর মধ্যে কোনটা হবে। এবারে একটা খেয়াল করো, এটাকে তুমি 40 ধরে নাও, ঠিক আছে। এই 45কে তুমি প্রথমে 40 ধরো আর একে 30 ধরো, দ্বারা গুণ করলে কত, 4 3 12, ঠিক আছে, মানে 1200 থেকে যেহেতু আমার 45 আর 35 5 করে বাদ দিয়েছি, তাহলে একটু বড় হবে, ঠিক আছে। অবভিয়াসলি তাহলে এটা আমাদের অ্যান্সার এই যে 1575 হতে পারে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো এটা 80 আর এটা 60 ধরো, 848 মানে 4800 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে 1500 আর এটা হচ্ছে 4800, তাহলে অবভিয়াসলি এটা অ্যান্সার হবে না, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এইভাবে তোমাদেরকে অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সব সময় বেসিকে করতে যাবে না, আবার অনেক সময় দেখবে শর্ট ট্রিক কিছু আছে সেগুলো অ্যাপ্লাই করলেও দেখবে অনেক সময় বেশি টাইম চলে যায়। সেই ক্ষেত্রে তোমাকে অপশান এলিমিনেশন মেথড আগে তোমাকে ট্রাই করতে হবে, যদি না হয় তারপরে তোমাকে শর্ট ট্রিক যদি থাকে বা হচ্ছে কি বেসিক্স ওয়েতে তোমাকে যেতে হবে। ওকে, এই হচ্ছে কথা। সেই জন্য বলবো তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট আমি তাদেরকেই বলবো যে রেগুলার বেসিসে আমার ক্লাসগুলো ফলো করো, ঠিক আছে। আমি কিন্তু এমনি এই যে বিভিন্ন সিরিজ হয়তো 10টা কোশ্চেনের থাকে, অনেকে ভাবো এইটুকু ক্লাস করে কি হবে, ঠিক আছে। এই মেন্টালিটিতে কিন্তু তুমি করো না। ওই 5টা 10টা কোশ্চেন যে সলভ করাই ওর মধ্যে অনেক কিছু আমি ডিসকাস করি যেগুলো হচ্ছে গিয়ে খুব হেল্প হয়। ওই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, আমার প্র্যাকটিস সিরিজগুলো ফলো করো, দেখবে তোমাদের অনেক হেল্প হবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, এতকে 88 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। একটু খেয়াল করো, দেখো উপরেরটা কি দেওয়া আছে 87 টু দি পাওয়ার 19 মাইনাস হচ্ছে গিয়ে 6 বাই হচ্ছে গিয়ে 88, এইরকম করে আমরা ভাগ করব। এবারে এখানে 87 আছে, 87 তাহলে 88 মাইনাস 1 লিখতে পারি, তাকে একে আমরা 88 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 19 লিখতে পারি, ঠিক আছে, মাইনাস 6 বাই হচ্ছে গিয়ে 88। এবারে দেখো যখন 88 থাকবে, 88 এর পাওয়ার 19 থাকবে, তখন অবভিয়াসলি 18 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে এই যে মাইনাস 1 থাকছে, তাহলে পড়ে থাকবে আমাদের রিমাইন্ডার হচ্ছে -1, -1 এর পাওয়ার হচ্ছে গিয়ে 19 -6 বাই হচ্ছে গিয়ে 88। ওকে, এবার -1 এর যেহেতু বিজোড় পাওয়ার তাহলে -1 হবে, আর এদিকে 6 আছে তাহলে -7 হলো, তাহলে -7 বাই হচ্ছে গিয়ে 88, তাহলে রিমাইন্ডার দাঁড়ালো আমাদের -7। ওকে, এই -7 যখনই রিমাইন্ডার মাইনাস আসবে তখন কি হবে, অ্যাকচুয়াল রিমাইন্ডার কি হবে, অ্যাকচুয়াল রিমাইন্ডার তো আমাদের পজিটিভ হয়, যখন নেগেটিভ আসবে তখন আর তোমরা কি করবে না 88 থেকে ওই যেটা মাইনাস আছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে -7 করে দিলাম, তাহলে পড়ে থাকলো কত 81, এইটাই হবে গিয়ে অ্যাকচুয়াল রিমাইন্ডার, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, পরপর 3টি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল 120, সংখ্যা 3টির যোগফল কত। ওকে, যখনই গুণফল বলেছে তাহলে তুমি একটা কাজ করতে পারো, এটাকে ফ্যাক্টর করে নাও, ঠিক আছে। 120কে তুমি ফ্যাক্টর করো, ধরো তোমার প্রথমে 4 দিয়ে কাটি, 4 3 12 30, তারপরে হচ্ছে গিয়ে ধরো 6 করি, হ্যাঁ, বা 5 করি, 5 6 30। দেখো তাহলে আমরা এইখানেই পেয়ে যাচ্ছি পরপর 3টে অখণ্ড সংখ্যা, ঠিক আছে, 4 5 6 যাদের গুণফল হচ্ছে 120, ঠিক আছে। এবার কি বলেছে, সংখ্যা 3টির যোগফল কত, তাহলে হচ্ছে কি 6 4 10 5 15, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, দেখো বলেছে ভোর 4টার সময় ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান হবে, ঠিক আছে। এইখানে একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখি, ঠিক আছে, যে কোনো সময় দিনের যে কোনো সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কি হবে না ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 60 ইন্টু এইচ মাইনাস বা ডিফারেন্স 11 ইন্টু এম বাই হচ্ছে গিয়ে 2। ওকে, এই হচ্ছে ফর্মুলা, যে কোনো সময়, তাহলে 4টের সময় বলেছে মানে 4 এইরকম টাইমটা, ঘন্টার হচ্ছে গিয়ে 4 আর মিনিটের ঘরে 00, তাহলে এখানে তোমরা যদি বসিয়ে দাও দেখো তাহলে 60 ইন্টু 4 হবে আর 11 ইন্টু 0, তাহলে সেটা করার দরকার নেই, বাই হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে কত তোমার 2 2 এ 4 60 2 120, তাহলে 120 ডিগ্রি হবে তোমার অ্যান্সার, তাহলে অপশান সি অ্যান্সার। এইখানে আরও একটা কথা বলে রাখি, দেখবে অনেক সময় 120 হয়তো অপশানে নেই, তখন কি করবে না হচ্ছে কি 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি থেকে যেটা বের হলো সেটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। 120 বাদ দিলে কত হবে তোমার হচ্ছে গিয়ে 240, তখন দেখবে 240টা অপশানে আছে,
ঠিক আছে, হয় 120 অপশানে থাকবে, না হলে 240, যে কোনো একটা অপশানে থাকবে। ওকে, আশা করি এই টাইপের কোশ্চেন আর কখনো ভুল হবে না। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে দেখো, বলেছে বার্ষিক সুদ 5% হারে 900 টাকার 2.29 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। ঠিক আছে, অঙ্কটা চক্রবৃদ্ধি সুদ, সেই জন্য একটু টাইম লাগবে। ঠিক আছে, এখানে একটা তোমাদের মেথড বলি, রেশিও মেথড। ঠিক আছে, রেশিও মেথডটা কিভাবে করবে একটু খেয়াল করো। দেখো, প্রথমে এই যে রেট অফ ইন্টারেস্ট কত 5% দেওয়া আছে, একে তুমি ফ্র্যাকশনাল মেথডে কনভার্ট করো। ফ্র্যাকশন কত 5% মানে হচ্ছে গিয়ে 1/20। ঠিক আছে, মানে 5/100 কাটাকাটি করলে 1/20। তাহলে 20 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে 1 বছরে তার সুদ হয় 1 টাকা। ওকে, তাহলে আমরা দেখো কত আছে, আমরা এই টাইমটাকে 3টে পার্টে ভাগ করছি, 1 বছর, 1 বছর আর হচ্ছে 2/9 বছর। ঠিক আছে, 1 বছরের সুদ হচ্ছে গিয়ে তোমার 5%। এবার 2/9 বছরের সুদ কত হবে না, হচ্ছে গিয়ে তোমার 5 × 2/9 করে নাও, মানে হচ্ছে গিয়ে 10 বাই হচ্ছে গিয়ে 9 এত পার্সেন্ট। ওকে, এবার 10/9%টাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নিই, তাহলে হচ্ছে গিয়ে বাই 100 হয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে এখানে তোমার 900 হয়ে যাবে। মানে কাটাকাটি করলে 1/90। এবারে দেখো, আমরা যদি প্রথম বছরের ক্ষেত্রে কি হবে, যদি 20 টাকা থাকে সেটা অ্যামাউন্ট দাঁড়াবে কত, 21 টাকা। দ্বিতীয় বছরেও যদি 20 টাকা থাকে সেটা হচ্ছে গিয়ে 21 টাকা হয়ে যাবে। তৃতীয় বছরে দেখো, তৃতীয় বছরে তো নয়, 2/9 বছর, সেখানে হচ্ছে গিয়ে 90 টাকা থেকে অ্যামাউন্টটা হয়ে যাবে 91 টাকা। ব্যাস, এবারে একে তুমি গুণ করে দাও। ওকে, এবার এই লেফট হ্যান্ড সাইডগুলো গুণ করে দাও, এগুলো আসল পাবে আর হচ্ছে গিয়ে অ্যামাউন্টের রেশিও পেয়ে যাবে। রাইট হ্যান্ড সাইডগুলো গুণ করলে যা হবে সেটা হচ্ছে অ্যামাউন্টের রেশিও পেয়ে যাবে। ঠিক আছে, আসল আর হচ্ছে গিয়ে তোমার অ্যামাউন্ট মানে হচ্ছে কি সুদ আসল, সেইটা রেশিও আমরা পেয়ে যাব। এবার হচ্ছে আসল সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো, তাহলে তোমার সুদটা পেয়ে যাবো, সেখান থেকে কম্পেয়ার করে আমরা অ্যান্সার বের করবো। ওকে, আচ্ছা, তার আগে একটু কাটাকাটি করে নিই। দেখো, এখানে কাটাকাটি হবে, এটা যদি আমরা এখানে দুটো 3 আছে, তাহলে একটা 3 দিয়ে এটা 7 আর একটা 3 দিয়ে এটা 7, আর ওই 9 জন্য তোমার এখানে 10 হয়ে গেল। ওকে, তাহলে আমার এটা হচ্ছে গিয়ে তোমার এটা দাঁড়ালো 4000, আর ইস টু এটা হচ্ছে গিয়ে তোমার কত 7 7 49, মানে 91 আর 49 গুণ করো। ঠিক আছে, মানে এইরকম এক লাইনে গুণ করবে, এইরকম করে এই কোনাকুনি গুণ করবে, তারপরে এইরকম। ওকে, 9 একে 9, তারপর 9 9 81, 4 একে 4, মানে 81 আর 4 85, 85 5 হাতে 8, 9 4 36 আর 8 হচ্ছে 44। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কত 4459। ওকে, তাহলে আমাদের দেখো 4000 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে সুদ আসল এত হচ্ছে গিয়ে। ঠিক আছে, তাহলে সুদ হচ্ছে গিয়ে 459। ঠিক আছে, এবার দেখো, তাহলে 900 টাকা আমার আসল দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে 4000 ইউনিটের ভ্যালু কত তোমার 900। ওকে, তাহলে 459 এটাই হবে ইন্টারেস্ট, এর ভ্যালু কত, ব্যাস এটা বের করলেই অ্যান্সার। কিন্তু এইটুকু বলে দিলেই বের করলেই অ্যান্সার নয়, কিন্তু এটা করতে অনেক সময় যাবে। পরীক্ষা হলে কিভাবে করবে দেখো, একটু শর্টকাট মেথড আমি বলি। এত বাই হচ্ছে গিয়ে তোমার কত 4000। ওকে, আচ্ছা, 2 0 2 0 কাটলাম। তারপরে দেখো, এইটাকে তুমি 459, তো তাহলে আমরা এটাকে 460 ধরে নিতে পারি। ঠিক আছে, মানে আমি অ্যাপ্রক্সিমেট করছি। হ্যাঁ, তাহলে এটাকে তোমার 9 ইন্টু এটাকে 46 করে নিলাম, একটা শূন্য আসবে 460 নিচে, তাহলে 4 হয়ে গেল। এবারে এইটাকে একটু গুণ করি আমরা। ঠিক আছে, 9 6 54 4, আর হচ্ছে গিয়ে তোমার 9 4 36, আর হচ্ছে গিয়ে 6 5 11, মানে 414 বাই হচ্ছে গিয়ে 4 কত হবে, 4 1 4 0, 4 3 12, আর হচ্ছে গিয়ে থাকছে 13 14, 2 0 4 5 20। ঠিক আছে, তাহলে আমাদের সুদটা হবে এর পাশাপাশি। ঠিক আছে, এবার দেখো 459 ছিল, সেটাকে 460 করে নিয়েছিলাম আমরা। ঠিক আছে, তাহলে 460 করে নিয়েছিলাম, তাহলে একটু বাড়িয়ে নিয়েছিলাম, তাহলে অবভিয়াসলি অ্যান্সারটা এর থেকে স্লাইটলি একটু ছোট হবে। ঠিক আছে, মানে 103.5 হয়েছে। তাহলে দেখো, তাহলে এইটা আমার অ্যান্সার হবে না, তারপরে 104ও হবে না, তাহলে তোমার একটু ছোট, মানে অবভিয়াসলি অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে দেখো, নাম্বারগুলো একটু খেয়াল করো, নাম্বার সিরিজ আছে। প্রথমটা হচ্ছে গিয়ে মানে এইগুলো দেখো, মানে একটা বাদে একটা দেখো সম্ভবত স্কোয়ার নাম্বার। আমরা যদি প্রথমটাকে 1 স্কোয়ার ধরি, দ্বিতীয়টা দেখো 2 কিউব, তৃতীয়টা দেখো 3 স্কোয়ার, তারপরে তোমার চতুর্থটা আবার দেখো 4 কিউব, 4 4 16 4 64, তারপরে 5 স্কোয়ার, তারপরে দেখো 6 এর কিউব,
তারপরে হচ্ছে গিয়ে তোমার তাহলে কি হবে, অবভিয়াসলি একটা বাদে একটা স্কোয়ার, তাহলে এরপরে 7 স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার 49 হবে, ঠিক আছে, মানে 7 স্কোয়ার হবে, এটা 7 স্কোয়ার 49, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 12, কি বলেছে, বলছে এক ক্রিকেটারে 64 ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট রানের গড় ছিল, কিন্তু 65 ইনিংসে 0 রানে আউট হয়, ইনিংসের গড় 2 রান কমে যায়, তাহলে তার বর্তমান গড় কত? ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিই তার 64 ইনিংস পর্যন্ত সাপোজ এক্স রান ছিল গড়, ঠিক আছে, তাহলে টোটাল কত রান ছিল 64x। 65 ইনিংসে হচ্ছে গিয়ে কি হয়েছে, তার ইনিংসের গড় রান দেখো 2 কমে গেছে, ঠিক আছে, তাহলে 65 ইনিংসে তার গড় রান কত, x-2, তাহলে এত ইন্টু x-2 হয়ে গেছে এইটা, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে 65 ইনিংস পর্যন্ত টোটাল রান, 64 ইনিংস পর্যন্ত টোটাল রান, তাহলে তার বর্তমান গড় রান, ঠিক আছে, তাহলে আমাদের এইটা, তাহলে দেখো এইটা মাইনাস এইটা করলে 0 হবে, কারণ কি 65 ইনিংসে সে 0 রান করেছে, ঠিক আছে, তাহলে এইটা থেকে আমরা 64x সেটা বাদ দিয়ে দেবো ইকুয়াল টু 0, ঠিক আছে, বা এটা ইকুয়াল টু এইটা করে দাও, ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার শুধু এক্স থাকলো, এক্স ইকুয়াল টু কত হচ্ছে তোমার এখানে 65 ইন্টু 2, 65 দুনে কত না হচ্ছে কি 60 2 120 আর 5 2 10 130, তাহলে 130, তাহলে তার বর্তমান গড় রান, হ্যাঁ বর্তমান বলেছে কিন্তু, হ্যাঁ মানে হচ্ছে গিয়ে 65 ইনিংসের পর, তাহলে তার আগে ছিল এক্স এর ভ্যালু ধরেছিলাম এক্সটা গড়, তাহলে বর্তমানে 2 কমে গেছে, তাহলে 128 হবে অ্যান্সার, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, কি বলেছে, প্রথম 100টি স্বাভাবিক বিজোড় সংখ্যা সমষ্টি, যেহেতু প্রথম বলেছে মনে রাখবে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, n সংখ্যক অড নাম্বার প্রথম মানে ফার্স্ট, এখানে মনে রাখবে ফার্স্ট, ঠিক আছে, মানে 1 3 5 7 এরকম করে ফার্স্ট n সংখ্যক অড নাম্বারের সাম, ফর্মুলা হচ্ছে মনে রাখবে n স্কোয়ার, মানে যতগুলো অড নাম্বার তার স্কোয়ার, নাম্বারের স্কোয়ার, তাহলে 100টা আছে, তাহলে 100 স্কোয়ার, 100 স্কোয়ার মানে একের পিঠে কটা হবে 4টে শূন্য, 4টে শূন্য মানে অপশন এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 14, কি বলেছে, স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, দেখো 9 দ্বারা বিভাজ্য মানে ডিজিটাল সাম 0 করে দাও, ঠিক আছে, ডিজিটগুলোর সাম দেখো 5 4 9 মানে 0, তারপরে 7 আর 2 9 মানে 0, এখানে আছে গিয়ে 3, তাহলে 3 প্লাস স্টার, এই 3 প্লাস স্টারের ভ্যালু তোমাকে 0 করতে হবে, ঠিক আছে, তাহলে এখানে স্টারের জায়গায় কত বসাতে হবে 6 বসাতে হবে, 6 3 9 0 হবে, ঠিক আছে, 1 বসালে 4 হবে, সেটা 0 হবে না, মানে 9 দ্বারা ডিভিজিবল মানে তোমার ডিজিটাল সাম 0 হতে হবে, ঠিক আছে, তাহলে এই স্টারের জায়গায়, আচ্ছা যারা ডিজিটাল সাম জানো না তাদেরকে আমি বলবো আমার রেগুলার ক্লাসগুলো ফলো করো, তাও আমি এখানে একটা বুঝিয়ে দেবো, জাস্ট ডিজিটগুলোর সাম হচ্ছে ডিজিটাল সাম, যেখানে 9 মানে হচ্ছে 0, ঠিক আছে, যেমন ধরা এই যে 4 আর 5 যোগ করেছিলাম 9, এটা মানে 0 হয়ে গেল, তারপরে এই 2 আর 7 যোগ করলে 9 0, তাহলে পড়ে থাকলো 3 প্লাস স্টার, এই 3 প্লাস স্টারকে 0 করতে হবে, কারণ টোটালটার ভ্যালু আমাকে 0 আনতে হবে ডিজিটাল সাম, ঠিক আছে, তবে 9 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এখানে আমরা যদি 6 বসাই দেখো 6 3 9 9 মানে 0, তাহলে অবভিয়াসলি অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 10% হার সরল সুদে কোনো আসল 10 বছরের সুদমূলে কত গুণ হবে, ঠিক আছে, আচ্ছা আমরা 10 বছরের সুদ বের করে নিই তাহলে হবে, ধরে নিলাম আমরা প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, ঠিক আছে, ফর্মুলা কি আই ইকুয়াল টু PRT বাই হচ্ছে গিয়ে 100, ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 100 টাকা, ঠিক আছে, মানে তাহলে ইন্টারেস্ট আমরা 10 বছরে কত হচ্ছে, তাহলে 100 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 ইন্টু হচ্ছে গিয়ে 10 বছর বাই হচ্ছে গিয়ে তোমার 100, ওকে, তাহলে 100 100 কেটে গেল, তাহলে হচ্ছে গিয়ে 100, তাহলে হচ্ছে গিয়ে আমার প্রিন্সিপাল আমরা করে কত ধরেছিলাম না 100, আর হচ্ছে গিয়ে ইন্টারেস্ট কত হলো 10 বছরে 10% হারে, সেটাও 100 হলো, তাহলে কত গুণ হবে 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে, সুদে মূল্যে কত গুণ হবে বলেছিল 2 গুণ, তাহলে 100 100 200 হয়ে যাবে সুদে মূল্যে, তাহলে হচ্ছে কি সেটা 2 গুণ মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, বলেছে একটি ট্রেন একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তোমরা জানো কোনো পয়েন্টকে অতিক্রম করা মানে হচ্ছে গিয়ে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আচ্ছা তাহলে 10 সেকেন্ডে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, এবং 50 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করে, মানে কি এই 14 থেকে তুমি 10 বাদ দিয়ে দাও মানে হচ্ছে গিয়ে 4 সেকেন্ড, তাহলে সে 4 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার কত 50 মিটার, ওকে 50 মিটার যাচ্ছে, এবার বলছে তাহলে ট্রেনটি ঘন্টায় কত কিমি বেগে
তাহলে হচ্ছে গিয়ে তুমি করো, তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে 50, তাহলে 3600 সেকেন্ডে যাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা করে নিই। ঠিক আছে, 50/4 করে দিলাম, এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ডে, তাহলে এত ইন্টু 18/5 করে দাও, তাহলে হচ্ছে কি স্পিড পেয়ে যাবে কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, 18 হচ্ছে কি 5, তাহলে একটু কাটাকাটি করো, 5 10 50, 2 এই 2 হচ্ছে গিয়ে এখানে 5 কাটো, আর হচ্ছে গিয়ে এই 2 দিয়ে এখানে হচ্ছে গিয়ে 9, তাহলে 9 5 45, তাহলে 45 কিলোমিটার পার আওয়ার হবে গিয়ে ট্রেনটার স্পিড, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 17, বলেছে 2019 সালের 26শে মার্চ মঙ্গলবার হলে 2022 সালের 26শে মার্চ। দেখো সালটা চেঞ্জ হয়েছে শুধু, কিন্তু ডেটটা সেম আছে, তাহলে জাস্ট কিছুই নেই, অর্ডিনারি ইয়ার। এবছর যদি সাপোজ কোনো দিন যা থাকবে, ধরো সাপোজ মঙ্গলবার, তাহলে পরের বছর সেটা একদিন যোগ হয়ে যাবে। এবার যখন লিপ ইয়ার থাকবে তখন 2 বছর যোগ হবে। তাই এবার 19 থেকে দেখো কটা সাল হচ্ছে, 20 21 22, তাহলে 3টে সাল হচ্ছে 3 যোগ হবে, তাহলে মঙ্গলবার প্লাস হচ্ছে গিয়ে 3। এবার দেখো এর মধ্যে 2020 আছে, সেই জন্য সেক্ষেত্রে 1 যোগ হবে না 2 যোগ হবে, তাহলে সেক্ষেত্রে আরও একটা 1 নিয়ে নাও, মানে একটা লিপ ইয়ার আছে সেই জন্য আরও এক্সট্রা 1 যোগ হলো। ব্যাস, মঙ্গলবার প্লাস 4 করলে কী বার হবে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, শনিবার হবে অ্যান্সার, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 18, কি বলেছে, বলেছে একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার করতে কত সময় লাগবে। জাস্ট কিছুই নেই, যখন ব্রিজ অতিক্রম করবে মানে কি ট্রেনটার দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে, তোমার 105 হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য আর 70 মানে 175, 175 অতিক্রম। এবার বাই হচ্ছে গিয়ে স্পিড, দেখো এটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে তুমি এটাকে 75 মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, তাহলে এত ইন্টু 5/18, 18টা উপরে চলে গেল। ওকে, এবারে কাটাকাটি করো, 25 25, 7 175, আর হচ্ছে গিয়ে 25 3 75, এবার হচ্ছে কি 3 কাটো, 3 6 18, তাহলে হচ্ছে গিয়ে তোমার 6 7 42, 42 বাই হচ্ছে গিয়ে 5, তাহলে 5 আসতে 40, 8 পূর্ণ 2 এর 5, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, কি বলেছে, বলেছে এবিসি একটি যৌথ ব্যবসা শুরু করে, বছরের শেষে এ লভ্যাংশের 2/5 বি লভ্যাংশের 1/4 পায়, সি 4900 টাকা পায়, তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। আচ্ছা দেখো এ হচ্ছে 2/5 আর বি হচ্ছে গিয়ে 1/4, তাহলে এই 2/5 আর 1/4 যোগ করে নাও, কত হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 2 8, 5 8 5 13, 13 বাই হচ্ছে গিয়ে 20, মানে 13/20 হচ্ছে গিয়ে তোমার এ আর বি মিলে পেয়ে গেল। তাহলে বাকি থাকছে কত, তাহলে এত -1 করে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 7/20, সেই 7/20 কে পাচ্ছে না, হচ্ছে সি পাচ্ছে, সেইটার ভ্যালু দেওয়া আছে দেখো 4900 টাকা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এই 7 20 অংশ হচ্ছে যদি 4900 টাকা, তাহলে লাভ হচ্ছে মোট 1 অংশ, তাহলে এত ইন্টু 20/7 করে দাও, উল্টে গুণ। ঠিক আছে, 7 7 49, তাহলে 7 2 14, 14,000 টাকা। ঠিক আছে, সরি 14,000 টাকা, হ্যাঁ 14,000 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 20, কি বলেছে, বলেছে একটি ট্রেন 10 কিমি দূরত্ব যায় 12 মিনিটে, যদি ট্রেনটির গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কমে যায় তবে ওই দূরত্বে যেতে ট্রেনটি কত সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে আগে স্পিড বের করে নিই। ঠিক আছে, আচ্ছা তোমার দেখো 12 মিনিটে, ঠিক আছে 12 মিনিটে যায় হচ্ছে গিয়ে 10 কিলোমিটার, তাহলে আমরা 60 মিনিটে 12 × 5, ঠিক আছে, তাহলে 10 × 5 মানে হচ্ছে গিয়ে তোমার 50 কিলোমিটার পার আওয়ার হবে গিয়ে স্পিড। ওকে, এবারে দেখো তাহলে প্রথমে তার স্পিড হচ্ছে গিয়ে 50, পরে 10 কিলোমিটার কমেছে, তাহলে স্পিড রেশিও দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 50:40, হ্যাঁ 50:40 মানে হচ্ছে গিয়ে 5:4, তাহলে টাইম রেশিও কী হবে, জাস্ট উল্টো হবে, তাহলে 4:5 হয়ে যাবে। এবার প্রথমে দেখো যে ডিস্টেন্স যেতে 4 ইউনিট লাগতো, মানে হচ্ছে গিয়ে 4 ইউনিট মানে হচ্ছে গিয়ে 12 মিনিট, তাহলে পরে সেটা 5 ইউনিট লাগবে, হ্যাঁ তাহলে 4 × 3 করলে 12, তাহলে হচ্ছে গিয়ে 5 × 3 মানে হচ্ছে গিয়ে পরে সেটা টাইম লাগবে 15 মিনিট, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 21, বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। ঠিক আছে, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত। ঠিক আছে, এই যে 620 টাকা ধার্য মূল্যের থেকে 25% কম, মানে কি ক্রয় মূল্যটা ধার্য মূল্যের থেকে কত বেশি সেটা আগে বের করে নাও। মানে আমরা এই ফর্মুলা
অ্যাপ্লাই করব x% ইনক্রিজ, সেখান থেকে 15% ছাড়, মানে y% হচ্ছে ডিক্রিজ। মোটের উপর আমাদের কি ফর্মুলা হয় না x - y - xy/100, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এই যে ধার্য মূল্যটা থেকে ক্রয় মূল্যটা বলছে 25% কম, তাহলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত পার্সেন্ট বেশি সেটা আগে বের করে নিই আমরা। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট বেশি হবে, তাহলে 25 বাই হচ্ছে যেহেতু কম, তাহলে নিচে হচ্ছে 75 ইন্টু হচ্ছে গিয়ে 100, তাহলে এত পার্সেন্ট বেশি। তাহলে 25 3 75 মানে হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে গিয়ে 3, এত পার্সেন্ট হচ্ছে গিয়ে বেশি। ঠিক আছে, মানে 33.13% হচ্ছে গিয়ে ক্রয় মূল্যের থেকে ধার্য মূল্যটা বেশি। ওকে, তাহলে আমরা এখানে বসিয়ে দিই। তাহলে প্রথমে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম না 100 বাই হচ্ছে গিয়ে 3 মাইনাস এটা হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালু 15 ছাড় দিয়েছে, তাহলে হচ্ছে গিয়ে 100 ইন্টু হচ্ছে গিয়ে 15 বাই হচ্ছে গিয়ে 3 ইন্টু 100 হবে। ওকে, তাহলে এটা কাটলো 3 5 15, তাহলে হচ্ছে গিয়ে তোমার থাকছে কত 100 মাইনাস এখানে হচ্ছে গিয়ে 15 আর 5 20 হবে, 20 3 60, মানে হচ্ছে গিয়ে আলটিমেটলি 40/3 এত পার্সেন্ট কি হচ্ছে লাভ হবে তার। 40/3 মানে 13 3 39, মানে হচ্ছে গিয়ে 13.13 এত পার্সেন্ট হচ্ছে গিয়ে কি তার লাভ হবে, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 22। দেখো একটু খেয়াল করো, ধরো এই 7 থেকে 15 কি করে হয়েছে, মানে ইন্টু 2 প্লাস 1, সবগুলো দেখো একই অর্ডারে হয়েছে। 15 দিয়ে 30 প্লাস 1 31, 31 দিয়ে 62 প্লাস 1 63 ইন্টু 2 126 প্লাস 1, তাহলে এটাও হবে তাই 127 ইন্টু 2 করো, 7 2 14 মানে 12 2 24, মানে হচ্ছে গিয়ে 240 আর হচ্ছে গিয়ে মানে আরো 14 40 মানে 254 প্লাস 1 255 হবে অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, একটি কাজ 12 জন লোক 4 দিনে শেষ করতে পারে, এর 8 গুণ কাজ অর্ধেক সময় করতে গেলে কতজন লোক লাগবে। দেখো আমাদের ফর্মুলা কি না হচ্ছে গিয়ে m1t1 বাই হচ্ছে গিয়ে w1 ইকুয়াল টু m2t2 বাই হচ্ছে গিয়ে w2, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে কি m1 12 জন লোক 4 দিনে শেষ করতে পারে, 1 গুণ একটা কাজ ইকুয়াল টু, এবার হচ্ছে গিয়ে 8 গুণ কাজ বলেছে, তাহলে নিচে হবে গিয়ে 8, এবার হচ্ছে অর্ধেক সময়ে 4 দিন শেষ, তাহলে ইন্টু 2 দিনের কাজটা করতে হবে, তাহলে কতজন লাগবে বলেছে, তাহলে এক্স। ওকে, এবার কাটাকাটি করো, 2 এ কাটো 2 4 এ 8, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 4 16 ইন্টু 12 16 ইন্টু 12 করলে যা হবে 12 6 72 2 12 1 12 আর হচ্ছে গিয়ে 7 7 2 9 মানে 192, মানে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। দেখো ভালো কোশ্চেন, বলেছে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। ওকে, আচ্ছা আমরা দেখো প্রথমে এই যে ফ্র্যাক্স মানে পাওয়ার গুলো আছে, প্রথমটা কত 1 এর 3, দ্বিতীয়টা হচ্ছে কি 1 এর 9, তারপরেটা 1 এর 5, তারপরেটা হচ্ছে কি 1 এর 6, এই 3 9 5 6 এদের হচ্ছে এলসিএম বের করেন। এদের এলসিএম কত হবে, তোমার 9 এর মধ্যে 3 আছে ছেড়ে দাও। দেখো এলসিএম বের করার সব থেকে শর্টকাট মেথড আমি বলি, সব থেকে বড়টা আগে লিখে নাও, 9 লিখে নিলাম, তার মধ্যে দেখো 3 অ্যাজ এ ফ্যাক্টর আছে গেল, তারপরে হচ্ছে গিয়ে 5, দেখো এখানে 5 ফ্যাক্টর নেই 5 নিয়ে নিলাম ইন্টু, এবার হচ্ছে 6 এর মধ্যে দেখো 3 ইন্টু 2 আছে, 3টা 9 এর মধ্যে আছে কিন্তু 2 নেই, তাহলে 2 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 90 হয়ে গেল এলসিএম। এবারে এই 90 হরে সবার 90 করতে হবে, তাহলে দেখো প্রথমটা কত দাঁড়াবে 3 হ্যাঁ 30 অং 90, তাহলে উপরে হচ্ছে গিয়ে 30 হবে, নিচে হচ্ছে গিয়ে আমরা আচ্ছা নিচে 90 তাই তো, 30 দিয়ে তাহলে উপর নিচ গুণ করছি, তাহলে এটাও 90 হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তাহলে উপরে 10 হবে, নিচে হচ্ছে গিয়ে 90, 10 দিয়ে উপর নিচে গুণ করছি, তারপরে হচ্ছে গিয়ে 18 5 90, তাহলে উপরে 18 নিচে হচ্ছে গিয়ে 90, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 15 6 90, তাহলে উপরে 15 বাই হচ্ছে গিয়ে নিচে 90, তাহলে প্রথমটা দাঁড়ালো 3 এর পাওয়ার, আমরা এই নিচের গুলো ছেড়ে দিলাম, এই 90 গুলো সব ছেড়ে দিলাম, তাহলে 3 এর পাওয়ার প্রথমটা দাঁড়ালো 30, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 9 এর পাওয়ার 10, তৃতীয়টা দাঁড়ালো 3 এর পাওয়ার হচ্ছে গিয়ে তোমার 18, আর চতুর্থটা দাঁড়ালো 9 এর পাওয়ার হচ্ছে গিয়ে 15। ওকে, এবারে এইগুলোকে সব 9 এর পাওয়ার আকারে নিয়ে চলে যেতে পারি আমরা। এটাকে দেখো তোমার এই যে 30, একে আমরা 3 ইন্টু 10 করতে পারি, ঠিক আছে হ্যাঁ,
সরি 3 ইন্টু 10 না, মানে 2 ইন্টু 15 করে দিই, 2 ইন্টু 15 করে দিই, ঠিক আছে। আবার 3 স্কোয়ার মানে তোমার 9 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9 টু দি পাওয়ার, এটা 15 হয়ে গেল, এটা 9 টু দি পাওয়ার তোমার 10 আছে। এটাও আমরা 3-এর পাওয়ার আকারে, তাহলে এটাকে 2 ইন্টু 9 করে নিলাম, ঠিক আছে। তাহলে এই 3 এর পাওয়ার 2 মানে 9, তাহলে 9 টু দি পাওয়ার এটা 9 হয়ে গেল, আর এটা 9 টু দি পাওয়ার 15। তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম চেয়েছিল আমাদের, তাহলে ক্ষুদ্রতম কোনটা দেখছি 9 টু দি পাওয়ার 9, মানে হচ্ছে থার্ডটা মানে 3 টু দি পাওয়ার 1/5, মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন অফ টুডেজ ক্লাস। বলেছে পরপর দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1980 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো প্রথমে আমরা যেহেতু পরপর দুটো সংখ্যা, তাহলে অবভিয়াসলি হয় মানে তোমার কি ইউনিট ডিজিটটা 5 একটা হতেই হবে, ঠিক আছে, না হলে তোমার 0 আসবে না, ঠিক আছে। তাহলে যদি আমরা সাপোজ ক্ষুদ্রতম যেহেতু বলেছে, তাহলে ক্ষুদ্রতম যদি 33 হয়, প্রথম অপশান টেস্ট করছি, তাহলে পরেরটা 34 হবে, 3 4 12 ইউনিট ডিজিট আসবে না, তাহলে এটাও হবে না। এটা হচ্ছে 44 আর এরপরে হবে 45, তাহলে এটা হতে পারে। তারপরে 35 ইন্টু 36, ঠিক আছে, তাহলে 6 5 30, সেটাও হতে পারে। আর হচ্ছে গিয়ে 5 আর 6, সেটাও হতে পারে। বাট আমাদের দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার ক্ষুদ্রতমটা চেয়েছে, তাহলে ক্ষুদ্রতম আমাদের এটা সাপোজ অপশান বিটা আমরা টেস্ট করি যদি, দেখো তাহলে 44 ইন্টু হচ্ছে গিয়ে 45। ওকে, টেস্ট করি আমরা, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 5 20 0, আর হচ্ছে গিয়ে তোমার এই কোনাকুনি গুণ করো, 4 4 16 আর 4 5 20, মানে 36, আর হচ্ছে 37 38 8, 4 4 16, আর হচ্ছে গিয়ে তোমার 3, মানে হচ্ছে গিয়ে 19। হ্যাঁ, মিলে যাচ্ছে, ব্যাস অপশান সি। ওকে, এটাকে বেসিক ওয়েতে করতে যেও না, বেসিক ওয়েতে আমাদের কি করতে হবে, পরপর দুটো সংখ্যা বলেছে, তাহলে একটা হচ্ছে গিয়ে এক্স আর একটা হচ্ছে গিয়ে এক্স প্লাস 1 ধরে নিলাম, তাহলে এইটা ইকুয়াল টু আবার 1980, তাকে আবার দ্বিঘাত সমীকরণ করে ইত্যাদি ইত্যাদি করতে অনেক সময় চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আরও একটা লজিক আমি বলি, হ্যাঁ, যেটা মিস করে গেলাম। আমরা প্রথমে দেখবো, দেখো এটা যদি 33 হয়, ঠিক আছে, এর পরেরটা 34, মানে 30 ইন্টু 30 যদি করি আমরা, 30 30 3 3 9, মানে 900-র কাছাকাছি, ঠিক আছে। তাহলে এই অপশান এ হবে না, প্রথমে এলিমিনেট হয়ে গেল। তারপরে দেখো এটা 40 যদি হয় 45, তাহলে 4 5 4 4 16, মানে হচ্ছে কি 1600 থেকে একটু বেশি, ঠিক আছে, এটা হতে পারে। তারপরে দেখো এটাও 35 ইন্টু 36, সেও দেখো 3 3 9, মানে 900 থেকে একটু বেশি হবে, ঠিক আছে, সেক্ষেত্রে এটাও হবে না। আবার দেখো এইটা পড়ে যাচ্ছে 55, তাহলে 55 ইন্টু 56 হবে, তাহলে 5 5 25, দেখো 2500 হয়ে যাচ্ছে, সেটা তো 1980 থেকে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এইটাও এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এই লজিকেও ইউজ করলে তোমরা অপশান বি অ্যান্সার পেয়ে যেতে, ঠিক আছে, গুণ করার পর অপশানই পড়তো না। এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো তোমাদের প্রথমে অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে কোশ্চেনটা অনেক ইজি হয়ে যাবে, অনেক ক্ষেত্রে অনেক কম সময় লাগবে। যদি না হয় তখন তোমাকে বেসিক্স বা শর্ট ট্রিক্স যদি কিছু থাকে সেদিকে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ওকে, ভালো থাকবে, বাই।